এই পর্যায়ে আলোচনায় যুক্ত হচ্ছেন ছাত্রলীগেরই সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এবং সভাপতি এবং শেখ হাসিনা দেশে আসার পর তিনি নেতৃত্বে ছিলেন, আওয়ামী লীগ করেছেন, কিন্তু সেই আওয়ামী লীগ কেন করতে পারলেন না, এখন তিনি বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা। সেই বিষয়ে আপনার একটু অভিজ্ঞতা শুনতে চাই এবং আপনার মতো আর কারা করতে পারেননি আওয়ামী লীগ? আমি তো বলেছি, একটু আগেই বললাম তো কারা কারা করতে পারেন, কেন পারেননি। আমি সেটাও বলেছি যে আওয়ামী লীগ বিরোধী দলে থাকতে মানুষকে যেভাবে উজ্জীবিত করতে পারে মানুষের না, আপনারা তো আওয়ামী লীগেরই সন্তান, মানে আওয়ামী লীগ তো আপনাদেরকে তৈরি করেছিল, তাহলে আওয়ামী লীগ কেন করতে পারলেন না? পারি না এই কারণে। আওয়ামী লীগের পরবর্তী সময়ে আমি আপনাকে বলি, ৭৫-এর ১৫ই আগস্টের পরে এই সংগঠনের ছাত্রলীগ গড়ে তুলছি। আমি বললে ভুল হবে, আমি সহ আমরা, এখানে আমিটা বাদ যাবে না, আমি সহ আমরা। আমি সব জেলায় জেলায় 10টা ছেলের নাম বলতে পারবো এখনো, সময় সংক্ষিপ্ত শুনতে পাচ্ছেন, বলতে পারবো এখনো, যাদের বয়স হয়ে গেছে 70 বছর, তারা সবাইকে আমি উজ্জীবিত করছি। ওই যে মিসবার ওই দিন রক কাটতে দিছে সিলেটে, উনার ওই ছেলেটাকেও আমি ছাত্রলীগে আনছি। সুলতান মোহাম্মদ মনসুর, ফয়জুর রহমান লস্কর থেকে ধরে যত আছে, আনোয়ার টানোয়ার যত বলবেন সিলেটে। আপনি ছাত্রলীগের কেন্দ্রীয় নেতারা, তারা কেন ছাত্রলীগ থেকে আওয়ামী লীগ করতে পারলো না? আওয়ামী লীগ করতে পারে না। আওয়ামী লীগের যে বিশেষ করে গত আওয়ামী লীগ ৭৫-এর ৬ বছরের মাথায় যিনি নেতৃত্বে আসলেন ৭৫-এর পরে, উনি তো মানে শেখ হাসিনা। আমি ছাত্রলীগ গড়ে তুললাম আমরা। আওয়ামী লীগের মা হলো স্বাধীনতা ৭৫-এর পরে, তার নাম জহুরা তাজউদ্দিন। জহুরা তাজউদ্দিন না নেতৃত্ব নিলে আওয়ামী লীগ এত দ্রুত গড়ে উঠত না। এই আমাদের জহুরা তাজউদ্দিনকে আওয়ামী লীগের প্রেসিডেন্ট থেকে বাদ দেওয়া হইল কেন? মালিক উকিলকে প্রেসিডেন্ট করা হইল, যিনি বঙ্গবন্ধু সম্পর্কে ৭৫-এর ১৫ই আগস্টের পরে স্পিকার হিসাবে বাজে কথা বলছিলেন। আমাকে বাদ দেওয়া হইল যে সারা বাংলাদেশে 100% ছাত্ররা যাকে চাইতো, আমাকে বাদ দেওয়া হলো। কেউ চিনে না, একজন মানুষও চিনে না উবায়দুল কাদেরকে ছাত্রলীগের প্রেসিডেন্ট করে। ওই যে কাদের কয় প্রেসিডেন্ট ছাত্রলীগের, আমার কথাগুলো খুব বুঝবার চাই। অথচ ছাত্রলীগটা শেষ পর্যন্ত আমি করে গেছি, এটা আমরা করে গেছি। আমি যে কারণে শেখ হাসিনা আসলেন, ৭৫-এ আসলেন না, ৭৬-এ আসলেন না, ৭৭-এ আসলেন না। বেনজির ভুট্টো কিন্তু তার বাপের মৃত্যুর 3 মাসের মধ্যে আসছিলেন হত্যার। ৭৮-এ, ৭৯-তে, ৮০-তে, ৮১-তে আসলেন 17ই মে। আইসেই বললেন বারাবাতে বিসমিল্লাহ, উনি বৈশা গেলেন। তো রাজনীতি জানেন না, বুঝেন না। বাঙালি জাতির প্রতি তার যে দায়িত্ব এবং কর্তব্য ছিল তার বাবার হত্যাকাণ্ডের পরে, সে দায়িত্ব পালন করা দূরের কথা। আমি আজকে কিছু বলতে চাই না। কেন বলতে চাই না? আমি তখন বলতাম, শেখ হাসিনা, আন্দোলনের সময়টাতে বলতাম নিজে ডুববেন। এটা আমি কষ্ট পাই না, কারণ আপনার স্বামী বলছে, আপনি 3বারে 3rd ডিভিশন পাইছেন, ওয়াজেদ ভাই বলছে। আপনার মতো হাসিনা বাংলাদেশের মানুষের ঘরে ঘরে আছে। আপনি ডুববেন, কিন্তু আপনার মহান পিতাকে নিয়ে আপনি ডুববেন। আর ভালো মন্দে মিলিত একটি রাজনৈতিক দল যার সঙ্গে মুক্তিযুদ্ধের ইতিহাস যুক্ত, সেইটাকে ডুবাইবেন। আপনারা মিলায় দেখেন ডুবছে কিনা। হাসিনার চরিত্রটা হইল মাছের মায়ের মতো। ওই আমাদের দেশে জ্যৈষ্ঠ মাসে মাছ উজায় গিয়ে একটা জায়গাতে ডিম পারে, সেই ডিম পারে ওই বাচ্চাগুলারে যে ফুটায় চলে যায়, আর কোনোদিন বাচ্চাগুলারে দেখে না। এটা হলো হাসিনার চরিত্র, মাছের মায়ের চরিত্র। যে কারণে আওয়ামী লীগ, আজকের যে ধ্বংসটা আওয়ামী লীগ হয়েছে, যে আর কোনোদিন আওয়ামী লীগ ফিরে আসবে কিনা, যতই বাকবাকুম করুক। এই যে বলছিল 16ই ডিসেম্বর নাকি 1 কোটি লোক নামবো বাংলাদেশে, আমি বলছি একটা লোকও নামবে না। 2-একটা পাগল পুগল নামবে, আর মার খাইবে। হাসিনার কথা শুনে হাসিনা এদের প্রতি কোনো দরদ নাই। এটা রাখাল বালকের মতো, যে রাখাল বালক প্রত্যেক দিন বলতো বাঘ আসছে, এবং মানুষ গিয়ে এখানে প্রতারিত হইতো। শেখ হাসিনা আরো মানুষকে এখন প্রতারিত, তার কর্মীদেরকে প্রতারিত করতেছে, তারা মাঠে নামবে না। কাজে আওয়ামী লীগ আপাতত আর ফেরত আসছে না, আমি কথাটা বল। এবং আওয়ামী লীগ এই দেশে আর কোনো রাজনৈতিক দলকে মানুষ গ্রহণ করবে কিনা, সেটা আমাদেরকে 100 বার ভাবতে হবে। আমি এখন বর্তমানটা বলি আপনাকে, আপনি যে কথাটা আমাকে জিজ্ঞাসা বলেন, শেষ করেন। আমি বর্তমানটা আপনাকে বলি। বর্তমানটা হইল, এখন যে সরকার আসছে, এখন সরকারকে কিন্তু বুঝতে পারতেছি না, ইউনূস সাহেবকে আমি বুঝি না তা না, অনেকটা বুঝি, উনি মহান ব্যক্তি বুঝি, কিন্তু ওনাকে ঘেরাও করে যারা আছে, আমি এক সময় আসিফ নজরুলকে কিছু বুঝতে চাইতাম
কারণ 92 সনে আসিফ নজরুল ঘাতক দালাল নির্মূল কমিটির হিসাবে সদস্য হিসাবে উনি রাষ্ট্রদ্রোহ মামলার আসামি হয়েছিলেন। তখন থেকে আমি তো গাজীউল হক সাহেবের বাসা থেকে ধরে তখন ভাষা সৈনিক গাজীউল হক সাহেবের বাসাকে কেন্দ্র করিয়া এই রাজনীতিটা চলতো, ঘাতক দালাল নির্মূল কমিটি, এবং বিচারটা হয়েছিল গাজীউল হকের নেতৃত্বে, যেখানে গাজীউল হকের জুনিয়র ছিল আমার স্ত্রী, এখন যার সঙ্গে কথা বললেন উম্মে কুলসুম রেখা, সেও কিন্তু 24 জনের একজন। আমি এই কারণে বলছি যে এই দেশ, এটা একটা বড় আলোচনা, যে আমি সময় লাগবে, আমি কাউকে চিনতে পারতেছি না। এখন দেখেন দেখলাম এই কথাটা বলে আমি শেষ করব। আজকে দেখলাম একটা ছেলে গেছে তার বাড়িতে, সে নাকি সমন্বয়ক। আমি কিশোরগঞ্জে গেছি, ওই দিন দেখলাম 5-7টা ছেলে হাঁটতেছে। বাবা তোমরা কারা? খুব স্মার্ট ছেলে পেলে, আমরা সমন্বয়ক। আমি শুনলাম প্রথম কথাটা আমার কানে গেল, সমরনায়ক। তাই নাকি বাবা, সমন্বয়ক না সমন্বয়ক? আমি কোন ক্লাসে পড়ে? ফার্স্ট ইয়ারে। কেন আসছিলাম? কলেজে ফার্স্ট ইয়ারে পরে আসছিলাম ডিসি সাহেবের সাথে মিটিং করার জন্য। এখন কিন্তু এম ইন লাইফে মেট্রিক পরীক্ষা দেওয়ার সময় আর কেউ লিখবে না যে আমি ডাক্তার হমু, ইঞ্জিনিয়ার হমু, দেশ সেবা করবো। সবাই লিখবে আমি সমন্বয়ক। সমন্বয়ক হয়েছিলেন মূলত 5 আগস্ট পর্যন্ত সমন্বয়ক অনেক ছিলেন। 5 আগস্টের পরে কিন্তু সমন্বয়ক হিসেবে ওনারা যারা এই বৈষম্য বিরোধী আন্দোলনে যারা সমন্বয়ক, প্রকৃত সমন্বয়ক ছিলেন, তারা এইসব অনেক জায়গায় অনেক ঘটনা ঘটেছে, অনেকে দাবি করে শেষ করে এটা তারা বন্ধ করে দিয়েছে। জানেন না, আমি আপনাকে বলি আপনি জানেন না। আমি জানি এখন প্রত্যেকটা থানায় কমপক্ষে 2 জন করে সমন্বয়ক যায়, যাদেরকে মা জানে না যে আমার এই ছেলেটা কোন দিন। এই আলোচনা একটা বড় আলোচনা, অনেক বড় আলোচনা। এই কারণে বলছি ইলেকশন যে বলতেছেন, রাজনীতি যে বলতেছেন, আসবো এবং সেই সমন্বয়করা যারা বৈষম্য বিরোধী আন্দোলন করেছে তারা নাগরিক কমিটি নামে একটি রাজনৈতিক দল। কেন বলি বাচ্চাগুলো খুব কঠিন কঠিন কথা বলে। না 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 না, আমরা সেই আলোচনায় আসবো, কিন্তু আলোচনাটা আমরা শেষ করতে হবে, কারণ আমাদের সময়ের একটা বিষয়